ডক্টর ইউনূস সহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ। ফ্যাসিবাদের কদম কদম যাত্রা থামিয়ে দেব বললেন জামায়াত আমির। প্রাথমিকে অনলাইন ক্লাসে যাচ্ছে না সরকার, জানালেন শিক্ষা প্রতিমন্ত্রী। যশোরে বিচারকের বিরুদ্ধে আদালতে মামলা, আগের মামলায় বাদী আটক। নির্বাচনী ব্যয়ের হিসাব দেওয়ার সময় বাড়ল ১ মাস। সংরক্ষিত নারী আসনে কোন দল কতটি পাবে জানালো ইসি। বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। আজ সুপ্রিম কোর্টের আইনজীবী এম আশরাফুল ইসলাম এই নোটিশ পাঠান। হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে বেসরকারি খাতে দেওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়। নোটিশে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সব উপদেষ্টার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। আইনি নোটিশের বিষয়ে নিজের ফেসবুক পোস্ট করে জানিয়েছেন আইনজীবী এম আশরাফুল ইসলাম। তিনি বলেন, হামের মতো টিকাকরণের ব্যবস্থাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে প্রাইভেট খাতে দেওয়ার অশুভ অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কারণে ডক্টর ইউনূস সহ সব উপদেষ্টার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ প্রেরণ করেছে। গণভোটের গণরায়কে অস্বীকার করার মধ্য দিয়ে বাংলাদেশে নতুন করে আবার ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বিরোধী দলীয় নেতা বলেন, যেদিন গণভোটের গণরায়কে অস্বীকার করা হয়েছে সেদিন থেকেই নতুন করে আবার ফ্যাসিবাদের যাত্রা বাংলাদেশে শুরু হয়েছে। আমরা এই যাত্রা কদম কদম যাত্রা থামিয়ে দেব ইনশাল্লাহ, আমরা এগোতে দেব না। আজ জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান একথা বলেন। ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিপ্লবী শপথ বাস্তবায়ন করব জুলাই সনদ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে জাগপা। শফিকুর রহমান বলেন, ৫৪ বছরে দফায় দফায় যে ফ্যাসিবাদ জাতিকে এগিয়ে যেতে দেয়নি, সেই ফ্যাসিবাদকে ২৪-এর বিপ্লবীরা ছুঁড়ে মেরেছিল বঙ্গোপসাগরের নালায় নর্দমায়। এখন কারা নর্দমা থেকে এটাকে তুলে আনতে চায়? মনে রাখা দরকার, এই প্রজন্ম প্রমাণ করে দিয়েছে তারা জেগে উঠলে মাসের পর মাস, বছরের পর বছর আন্দোলন করার প্রয়োজন হয় না। তাদের বুক চিতিয়ে যুদ্ধ করার সিদ্ধান্তই ফ্যাসিবাদীদের কলিজায় কাঁপন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এই প্রজন্মের ফ্যাসিবাদদের বিরুদ্ধে অবস্থান এখনও স্পষ্ট। বিরোধী দল তাদের সঙ্গে আছে বলেও উল্লেখ করেন জামায়াত আমির। দেশে হাম এবং জ্বালানি সংকট প্রেক্ষাপটে স্কুল বন্ধের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তবে সর্বশেষ আলোচনা থেকে প্রতিমন্ত্রী জানিয়েছেন, অনলাইন ক্লাসের দিকে যাবে না প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আজ প্রাথমিক শিক্ষার উন্নয়ন সহ বিদ্যালয়গুলোর অবকাঠামোগত উন্নয়নের ব্যাপারে রাজধানীর মিরপুরে বিভিন্ন স্কুল পরিদর্শন শেষে তিনি গণমাধ্যমকে এমনটাই জানান। প্রতিমন্ত্রী বলেছেন, আগামী জুন-জুলাই শিক্ষাক্ষেত্র নিয়ে আসছে নতুন কিছু পদক্ষেপ। তার প্রেক্ষিতেই প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করা হচ্ছে। তিনি আরও বলেন, আমাদের ৫ বছরের টার্গেট হলো ৫ থেকে ১০ বছর বয়সী ৯৬% শিশুকে যেন স্কুলের দিকে নিয়ে আসতে সক্ষম হই। তাদের এই যে ৫ থেকে ১০ বছর বয়সী শিক্ষা শেষে বাংলা শিক্ষা, ইংরেজি শিক্ষা, কমিউনিকেশন, গণিত শিক্ষায় যেন তারা পারদর্শী হয়। এখন আমরা সেই ব্যবস্থাই করছি। যশোরের এক বিচারকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে আদালতে মামলা করা হয়েছে। আজ বেলা ১১টার দিকে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি করেন শহরের কাজীপাড়া এলাকার বাসিন্দা শরীফুল আলম। মামলায় যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক রাশেদুর রহমানকে আসামি করা হয়েছে। সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা খাতুন আরজিটি গ্রহণ করে আদেশের জন্য অপেক্ষমান রেখেছেন। এদিকে মামলা দায়েরের পর আদালত চত্বর থেকে বের হওয়ার সময় বাদী শরীফুল আলমকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আগে থেকেই একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানানো হয়েছে। যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম এ গফুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যয়ের হিসাব দেওয়ার সময় 1 মাস বাড়ালো নির্বাচন কমিশন। আজ ইসি সচিব আক্তার আহমেদ 11তম কমিশন সভা শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান। ইসি সচিব বলেন, যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদের ব্যয়ের প্রতিবেদন দেওয়ার সময়সীমা ছিল 1 মাস গেজেট পাবলিকেশনের পর থেকে। কয়েকজন আমাদের কাছে আবেদন করেছেন যে তাদের সময়সীমাটা বিভিন্ন কারণে যেমন অসুস্থতা আছে এবং বিভিন্ন সীমাবদ্ধতার কারণে হচ্ছে না। কমিশন বলেছে, ঠিক আছে, আরও 1 মাস সময় বাড়িয়ে দেওয়া হবে যাতে তারা তাদের ব্যয়ের রিটার্নগুলো দিতে পারেন। ইসি কর্মকর্তারা জানান, 12ই ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের পর 13ই ফেব্রুয়ারি গেজেট প্রকাশ করে ইসি। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী গেজেট প্রকাশের 1 মাসের মধ্যেই নির্বাচনী ব্যয়ের হিসাব দিতে হয়, যে সময় গত 25শে মার্চ শেষ হয়েছে। এক্ষেত্রে অনেক প্রার্থী সময় বাড়ানোর আবেদন করে, ফলে কমিশন সময় বাড়ালো। আরপিও অনুযায়ী 10,000 টাকা জরিমানা দিয়ে এই মাস সময় শেষ হলে আরও 15 দিন সময় বাড়িয়ে নেওয়া যাবে। তবে এরপরও না দিলে প্রার্থিতা বাতিল কিংবা 2 থেকে 7 বছরের জেল এবং অর্থদণ্ড দেওয়ার বিধান রয়েছে। প্রার্থীর সর্বোচ্চ ব্যয়সীমা 25 থেকে 80 লাখ টাকা, না মানলে 7 বছর জেল। ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের বণ্টনে বিএনপি পাচ্ছে 36টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী পাচ্ছে 13টি এবং স্বতন্ত্র প্রার্থীরা 1টি আসন। আজ ইসির পক্ষ থেকে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল আগামী 8 এপ্রিল ঘোষণা করা হবে এবং ভোট হবে 12ই মে। গত 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের 300টি আসনের মধ্যে 299 আসনে ভোট হয়। শেরপুর 3 আসনে একজন বৈধ প্রার্থী মারা যাওয়ায় ভোট স্থগিত থাকে। এছাড়াও বগুড়া 6 আসনে তারেক রহমান ছেড়ে দেওয়ায় উপনির্বাচন হবে। এছাড়া চট্টগ্রাম 2 ও 4 আসনে আইনি জটিলতায় থাকায় ফল প্রকাশ করেনি নির্বাচন কমিশন। বিএনপির সংসদে প্রতিনিধি আছে 208 জন, এনসিপির 6 জন, জামায়াতের 68 জন। বাংলাদেশ খেলাফত মজলিসের আসন পেয়েছে 2টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন পেয়েছে 1টি এবং গণ অধিকার পরিষদ আসন পেয়েছে 1টি। বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি 1 আসনে জয়লাভ করেছে, গণসংহতি আন্দোলন পেয়েছে 1 আসন এবং খেলাফত মজলিস পেয়েছে 1টি আসন। এছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছে 7টি আসন। আইন অনুযায়ী কোনো দলের সংসদে আসন সংখ্যাকে 50 দিয়ে গুণ করে 300 দিয়ে ভাগ করলে সংরক্ষিত নারী আসনের সংখ্যা নির্ধারণ করা হয়। এই বণ্টন অনুযায়ী সংরক্ষিত আসনের ভোট ও প্রতিনিধিত্ব নিয়ে এখন থেকে প্রার্থীদের কার্যক্রম শুরু হবে। আগামী 15ই এপ্রিল থেকে 11ই জুন পর্যন্ত বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় 58 দিনের জন্য সব ধরনের মাছ ধরার নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। আজ সচিবালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ 2026 উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই নিষেধাজ্ঞার কথা জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। প্রাণী সম্পদ মন্ত্রী বলেন, জাটকা ধরা থামায় যদি ইলিশে ভরবে সাগর নদী। প্রতিপাদ্যে আগামী 7 থেকে 13ই এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ 2026 পালন করা হবে। দেশের ইলিশ সমৃদ্ধ 20টি জেলায় টাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হবে। দেশের ইলিশ সমৃদ্ধ 20টি জেলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হবে। জাটকা আহরণ, ক্রয় বিক্রয় ও মজুত করা থেকে জনসাধারণকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাইকে সচেতন হতে হবে। জাটকা সংরক্ষণ সপ্তাহ চলাকালে সাগর থেকে বাজার পর্যন্ত নজরদারি চলবে। প্রজনন মৌসুমে জাটকা ধরা, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। তিনি আরও জানান, বৈশাখে ভারতে ইলিশ রপ্তানি বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। এই বিষয়ে প্রধানমন্ত্রী দপ্তর থেকে সিদ্ধান্ত হবে। তিনি আরও জানান, গত 8 বছরের মধ্যে ইলিশের সর্বনিম্ন উৎপাদন হয়েছে 2024-25 অর্থ বছরে। গত বছর জাতীয় মাছ ইলিশ উৎপাদন হয়েছে 5 লাখ টন। 2016 থেকে 17 অর্থ বছরের পর এটি সর্বনিম্ন উৎপাদন। বর্তমান প্রেক্ষাপটে ইলিশের উৎপাদন বাড়ানোকে বিরাট চ্যালেঞ্জ বলছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। দর্শক, এ ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।